আমি বলেছিলাম শেখ হাসিনা সরকারের এমন পতন হবে যে পতন পৃথিবীতে কোনোদিন কোনো সরকারের হয় নাই। আপনারা মিলিয়ে দেখবেন কথাটা ঠিক আছে কিনা। কারণ এই ধরনের পতন দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনা যখন হাজার হাজার মানুষকে গুলি করলো, শত শত লোককে মৃত্যুবরণ করতে বাধ্য করলো, শত শত লোকের রক্তে, হাজার হাজার লোকের রক্তে যখন রক্ত গঙ্গা বইল। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, এই ভাষাগুলো আমার। আমি বলেছি যে শাসক রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়, তার সিংহাসন রক্তের সাগরে ডুবে যায়। এটা আমার কথা, এটা আমি দাবি করতে পারি। এই কথাটি আমার এই বাংলায়। আমি এই কারণে বলছিলাম এর এমন পতন হবে। এখন আপনারা মিলিয়ে দেখুন। আমি বলেছিলাম আরে শেখ হাসিনা, আপনার মতো একজন মানুষ ডুবে যাবেন, চলে যাবেন, মরে যাবেন, এটা বড় কথা নয়। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন। আপনারা দেখেন কথাটা সত্য হয়েছে কিনা। আমি বলেছিলাম 200 গুণে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, 75 বছর তার বয়স, আপনি আওয়ামী লীগকে নিয়ে ডুববেন। দেখেন কথাটি মিলেছে কিনা। এখন সেনাবাহিনীর প্রধানের কৃপায় শেখ হাসিনা কোনো রকমে প্রাণ নিয়ে হেলিকপ্টারে উঠে ভারতে পালিয়েছে। তা না হলে অবস্থাটা কি হতো, ইতিহাসের গতি আরো কোন দিকে যেত। আমার মনে হয় আমার জীবনে এত জনতা আমি কোনোদিন একসাথে দেখিনি। অকল্পনীয় ব্যাপার। সেই জনতা গণভবনে যাইতো, হাসিনাদের কি অবস্থা হতো আমি জানি না। সেনাবাহিনী প্রধানের শুভবুদ্ধির উদয় হয়েছে আমার মনে হয়, যে কারণে তাকে এখান থেকে তার জীবন নিয়ে পালাতে স্কোপ দিয়েছে, সুযোগ করে দিয়েছে। আমি মনে করেছিলাম এরপরে শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হবে। ওই যে বলেছি, তিনি নিজে ডুববেন, তার মহান পিতাকে নিয়ে ডুববেন, তার দলকে নিয়ে ডুববেন। এখন উনি দেশকে ডুবাইবার চক্রান্ত করছেন। উনি দিল্লিতে বসে আবারও বললাম উনি দিল্লিতে বসে অন্যদের আশ্রয়ে, যে দিল্লি বাংলাদেশের মানুষের আপাতত কোনো ভালো চাচ্ছে না। দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার কাঁধে সোয়ার হয়ে যে দিল্লি বাংলাদেশটাকে একটা সাবঅর্ডিনেট কান্ট্রিতে পরিণত করেছে। এবং আমি বারবার বলেছি আপনাদের মাধ্যমে, এরা হলো, শেখ হাসিনা হলো দিল্লির দাস। উবায়দুল কাদেররা যারা গোল টেবিল বৈঠকে বসে থাকে, এরা হলো দাসানুদাস, কৃতদাস। এই কৃতদাসের বাচ্চারা এখন দিল্লির কাছে এই দেশটাকে বন্ধক দিয়ে নিজেরা আবার নতুন করে সিংহাসনে বসার, দিল্লির ক্রীড়নক হয়ে সিংহাসনের বসার দুঃস্বপ্ন দেখছে। আমি বলি বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ। বাংলাদেশের সন্তানরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। কথাটি আমি প্রথম বলেছিলাম সিলেটের মাদ্রাসা ময়দানে বিএনপির মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষের সামনে, যে এটা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। যে প্রথম মুক্তিযুদ্ধ আমি কমান্ডার হিসাবে 23 বছর বয়সে করেছিলাম। আমার আমরা যারা করেছিলাম সেই মুক্তিযুদ্ধ যখন বৃথা যেতে বসেছে, তখন আজকের সন্তানেরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। এবং তারা হলো আজকের মুক্তিযুদ্ধ, তারাই হলো বীর সেনাপতি, তাদেরকে আমার সেলিউট। যারা রক্ত দিয়েছে তারাই প্রকৃত মুক্তিযুদ্ধের শহীদ। আমি বলেছি ওই যে আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুক কুচিয়ে হাত প্রসারিত করেছে গুলি করো, সেই হলো 21 শতকের প্রথম দিককার বীর শ্রেষ্ঠ। এবং রংপুরের ব্রিটিশ আমলের বীর নুরুল দিনের উত্তরসূরি, আমি তাকে বলি বীর শ্রেষ্ঠ আবু সাইদ। এই কথাগুলো আমি বলেছি। এই বীর শ্রেষ্ঠরা রক্ত দিয়ে গেছে, কিন্তু বহু বীর শ্রেষ্ঠ এখনো বেঁচে আছে। শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে, আমার মনে হয় এইসব ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল দুনিয়াতে? বাংলাদেশের নামে এইসব প্রতিবন্ধী ছেলে পেলে লোভী, গ্রিডি, নষ্ট ছেলে পেলে, চোর, সারা দেশের সম্পদ লুট করে। আমার বলতে খুব কষ্ট লাগছে।
তারপর আমি বলছি জয়দের মতো হারামজাদা ছেলে পেলেরা এখন তার মাকে বুঝিয়ে মনে করছে মা ছেলে মিলে ইন্ডিয়ার বৈজয়ন্তীমালা ট্যাঙ্কের উপরে বসে ঢাকা দখল করবে। ইট ইজ নট সো ইজি, এটা দুঃস্বপ্ন হয়ে থাকবে। 5 লক্ষ মালদ্বীপ অধিবাসীর অধিকারের দাবির কাছে ইন্ডিয়ার সৈন্যকে চলে আসতে হয়েছে। আমরা কিন্তু সংখ্যায় 18 কোটি। তাছাড়া বাঙালি জাতি, বাংলা কোনোদিন দিল্লির পরাধীনতা মানে নাই। আপনি মধ্যযুগের ইতিহাস, প্রথম যুগের আদি যুগের ইতিহাস দেখেন, সেই পাল থেকে সেল থেকে পরবর্তী সময়ে যত এসেছে সালতানাত, সেই সালতানাত বংশধর সেই গিয়াসউদ্দিন, শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে ধরে হুসেন শাহ থেকে ইশাকা, বাংলার 12 ভূঁইয়া ইশাকার নেতৃত্বে, মসনদে আলার নেতৃত্বে, বিক্রমপুরের চাঁদ রায়, কেদার রায়, চাঁদ প্রতাপের চাঁদ গাজী, যশোরের কৃষ্ণচন্দ্র, দিনাজপুরের গণেশ রায়, ময়মনসিংহের উসমান খাঁ, এই 12 ভূঁইয়ারা মিলে কিন্তু বিদেশিদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই। আমি খুব সুস্পষ্টভাবে আওয়ামী লীগকে, যারা আওয়ামী লীগের এখনো বুকা ছেলে পেলে আছো, যারা গত 15 বছর যাবৎ হাসিনার আমলেও নিগৃহীত হইছ, যারা মনে করতেছো এখন হাসিনার ছেলে ফোন করে করে তোমাদেরকে রাস্তায় নিয়ে মারবো, মায়ে কানবো, তাদেরকে আমি হাত জোর করে বলি, আর মৃত্যুর হত্যার শিকার হয়েও না। আমি তোমাদেরকে বলি, বাংলাকে আর পরাধীন করতে পারবা না, করো না। এই দেশ স্বাধীন থাকবেই, যেখানে 100 মাইল দূর থেকে হাজার হাজার মানুষ মিছিল করে ঢাকার গণভবনের দিকে আসতে পারে, লক্ষ লক্ষ মানুষ রাজপথে দাঁড়িয়ে মিছিল করে হেলিকপ্টারের গুলির সামনে বুক পেতে নিজের জীবন দিতে পারে, সেই দেশকে কোনদিন পরাধীন করতে পারবা না। এইসব চোরটা আজকে যারা অ্যারেস্ট হচ্ছে, আপনারা বলেন আমি যা বলেছি তা সত্য হয়েছে কিনা? আমি বলেছিলাম ওইসব সালমান রহমানেরা, যাদের বাবার নাম ফজলুর রহমান, যারা এই বাংলার সবচেয়ে বড় দুশ্মন ছিল 52 সনে, যার বাবা গুলি করে ছাত্রকে হত্যা করেছিল, এরাই হয়েছিল শেখ হাসিনার কাঁধের উপরের সবচেয়ে বড় মালিক। এরাই বাংলাদেশকে লুট করেছে লুণ্ঠনকারী ব্যবসায়ীদের মাধ্যমে। কালকে সালমান রহমান ধরা পড়লো, আমার এত লজ্জা, আমার চাইতে ইচ্ছা করতেছিল না। সালমান রহমান, আরে বেটা, দাড়ি কামিয়ে তোর নাম ছিল দরবেশ, দাড়ি কামালি, চুলে কলপ করলে দেখলে মনে হয় তোকে চেনা যায় না, তোর বাপের নাম চেনা যায় না। এই লোকটাকে দেখলাম আবার হাত কয়রা দিয়া বাঁধা। আমি দেখলাম সিরাজুল হক ছেলে আনিসুল হক, যে দেশের আইনকে ধ্বংস করেছে, আদালতকে ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, বিচারকদেরকে ধ্বংস করেছে, যে হারামজাদা, সেই হারামজাদা দেখলাম কোমরে দড়ি বেঁধে বসিয়ে রাখা হয়েছে। এখন আমি জানি ওদের কি হবে। এবং যারা মন্ত্রী ছিল, যারা চলে গেছে, চোরের বাচ্চারা জীবনে কোনোদিন দেশে আসতে পারবে না। যারা এখনো দেশের ভিতরে আটকা পড়েছে, জালের ভিতরে কোথাও যেতে পারবে না, তাদের অবস্থা আনিসুল হকের মতো হবে। তাদের অবস্থা হবে সালমান রহমানদের, সবাইকে ধরা, তাদের অবস্থা হবে ওই ছেলেটা যে সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, আমি এর বলছিলাম রাজাকারের বাচ্চা, ওই রাজাকারের বাচ্চাদের মতো তাদের অবস্থা হবে। তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন হতে হবে। যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল করে অন্যদের বিচার করা হয়েছিল, সেটা শুদ্ধ ছিল কি ভুল ছিল সেটা না বলেও আমি বললাম যে আজকে আমি দেখতে পেয়েছি বাংলাদেশের বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, সে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সবার বিচার করা হবে। এইটা বাংলাদেশ, এইটা বাংলাদেশের রাজনীতি। এটা ভাবতে আমার ইচ্ছা করে না, আমি এটা চাই না, কিন্তু এটা হয়ে গেছে। দিস ইজ দ্য বাস্তব, এটাই বাস্তবতা, এটাই বাংলার বাস্তবতা। আমি শুধু বলতে চাই, আমি ভারতকে বলবো, ইন্ডিয়াকে বলবো, আপনার পশ্চিম বাংলাকে দেখুন, পশ্চিম বাংলার মানুষকে দেখুন, মমতা ব্যানার্জির পক্ষে দাঁড়িয়ে দিল্লির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে পশ্চিম বাংলার বাঙালিরা। এমনকি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছে, যখন আন্দোলন চলছিল, আল্লাহ ছাড়া যখন আমাদের আর কোনো পথ ছিল না, তখন বলেছে যদি কেউ আসে
রাতের আধারে এসে যদি আমার দরজায় কেউ টক টক করে টোকা দেয়, আমি কিন্তু দরজাটা খুলে দিব। কাজে আজকে যারা হিন্দু ভাইয়েরা, যারা কিছু মিথ্যা কিছু সত্য সব কিছু মিলে যারা মনে করছেন আওয়ামী লীগকে আবার আপনার কাপড়ের নিচে আশ্রয় দিবেন, অথচ আওয়ামী লীগের ওই হাসিনার লোকেরা যারা মনে করছে হিন্দুদের কাপড়ের নিচে আশ্রয় নিয়ে আবার দেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়ে এই দেশে একটা গৃহযুদ্ধের সৃষ্টি করবেন, হাত জোর করে বলছি, বাংলার হিন্দু সমাজ, বাংলাদেশের হিন্দু সমাজ আল্লাহর দোয়াই লাগে ওই দিকে যায়েন না। একটা অসাম্প্রদায়িক দেশ আমরা সৃষ্টি করব, একটা গণতান্ত্রিক দেশ সৃষ্টি করব। যান আমার এলাকাতে, আমি চ্যালেঞ্জ করে, আমি সবার সাথে চ্যালেঞ্জ করেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সবার সাথে আমি চ্যালেঞ্জ করেছি, আমার এলাকাতে যান, ইটনামিটামো নষ্ট গ্রামে একটা হিন্দু বাড়ি বা একটা হিন্দু মানুষের উপরে একটা ফুলের টোকা পড়ে নাই। এখন মনিরামপুরের এমপি রঞ্জিতের গায়ে যদি হাত পড়ে, এটা যদি বলা হয় হিন্দুর উপরে হাত পড়ছে, তো বলা যাবে না, কারণ সে তো আওয়ামী লীগের এমপি। অনেক জায়গাতে রাজনৈতিক কারণে কিছু হিন্দু কিল ঘুষি খাচ্ছে, তার বাড়ি কিছু ধ্বংস হতেই পারে, কারণ সে আওয়ামী লীগের সমস্ত মানে কুকর্মের সঙ্গে অপকর্মের সঙ্গে সে জড়িত ছিল। কিন্তু স্বাভাবিকভাবে হিন্দু মুসলমানের যে রাজনীতি, এই রাজনীতি এখানে নাই। আমি আজকে হিন্দুদেরকে জিজ্ঞাসা করি, আমার বাঙালি ভাই, আপনারা বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা না এক জাতি? আমাদের না দুইটা হাত? আমরা না এক মায়ের সন্তান? আপনারা মোদির মতো একটা সাম্প্রদায়িক, একটা মানবতা বিরোধী মানুষের পিছনে কি করে যান? ভারতবর্ষে কি আর রাজনীতিবিদ নাই, আর রাজনৈতিক দল নাই? আপনারা কি সেগুলো দেখেন না? তারা তো কেউ সমর্থন করে না। ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা তো আমাদের আন্দোলনের পক্ষে মিছিল করেছে, আমাদের আন্দোলনকে সমর্থন দিয়েছে। এখনো লাখে লাখে বলছে হাসিনাকে আমাদের দেশ থেকে বের করে দাও। কাজে আমি বাংলাদেশে হিন্দু ভাইদেরকে বলবো, ভুল পথে দয়া করে যায়েন না, আপনাদেরকে আমি অনুরোধ করি, এই সাম্প্রদায়িক অবস্থার সৃষ্টি করেন না। যদি কেউ ভুল করে আপনাদের উপর আঘাত করে থাকে, নিশ্চয়ই এর বিচার হবে এবং বিচার হতে হবে। দুর্বলের গায়ে হাত দেওয়া কোনো বীর পুরুষের কাজ না। আজকে যে অবস্থা চলছে, সব অ্যারেস্ট হবে, কঠিন অবস্থা হবে, এটা কল্পনা করতে পারবেন না। অন্যায় যারা করেছে কেউ ছাড়া পাবে না, এবং আমি চাই কেউ ছাড়া না পাক। আবার আরেকটা কথা, আমি কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব, বিনা অপরাধে যাতে কাউকে গ্রেফতার করা না হয় এবং সাজা দেওয়া না হয়। আবার আমি অনুরোধ করব, যারা অপরাধ করেছে বলে ধরা পড়বে, আইনের বাইরে যাতে তাদের কোনো বিচার না হয়, আইনের মাধ্যমে যাতে তাদের বিচার হয়। আমার সেই অনুরোধটা রয়ে গেল। আমি আজকে বাংলাদেশকে বলবো, বাংলাদেশ নতুন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সামনের দিকে চলছে, কেউ এটাকে ধ্বংস করার চেষ্টা করেন না। আমার ধারণা সব আগিয়ে চলছে, 1 2 3 করে সব আস্তে আস্তে হিমালয় শৃঙ্গের দিকে উঠছে বাংলাদেশ। আজকে ওই চোরটা গোলাকে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে, পুলিশ থেকে বাদ দেওয়া হচ্ছে, অন্য জায়গা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিচার বিভাগ থেকে বাদ দেওয়া হচ্ছে, সব জায়গা থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। ফ্রেশ একটা দেশ, ফ্রেশ একটা জাতি, ফ্রেশ একটা অ্যাডমিনিস্ট্রেশন, ফ্রেশ একটা রাজনীতি আনার চেষ্টা করা হচ্ছে। আপনারা তার পক্ষে আসুন, আমিও করি। আমি দীর্ঘদিন যাবৎ যা বলছিলাম তার পূর্ণ হয়েছে। আমি বলেছিলাম, হে আল্লাহ, ততদিন পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না যতদিন এই শেখ হাসিনা সরকারের পতন না হয়। আল্লাহ আমার মতো পাপীর মুখের কথা শুনেছেন, সেই কালে আল্লাহর কাছে আমি আমার জীবনের শ্রেষ্ঠ